হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা এলিয়ান ফ্র্যাঞ্চাইজটাকে রিভিজিট করতে চলেছি, কারণ এই শুক্রবার দিনকে এলিয়ান রমুলাস বলে ছবিটা রিলিজ করতে চলেছে। এর আগে এলিয়ান সিরিজের 6টা সিনেমা আছে, রমুলাস 7th পার্ট হতে চলেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে তার আগে 6টা পার্টকে একটু রিভিজিট করে দেখা যাক। আমি জানি আপনাদের মধ্যে অনেকে এলিয়ান দেখেছেন। আচ্ছা, এই দুটো মানে 6টা পার্ট হচ্ছে জাস্ট স্ট্যান্ডঅ্যালোন মানে এগুলোর পার্ট। এছাড়া দুটো ক্রস ওভার আছে প্রেডিটারের সাথে, একটা এলিয়ান ভার্সেস প্রেডিটার, একটা হচ্ছে এলিয়ান ভার্সেস প্রেডিটার রিকোয়াম বলে 2007-এ এসেছিল, 7 কি 8-এ এসেছিল। তো ওই দুটোকে আমি বাদ দিয়ে ধরছি আর কি, কারণ ওখানে ওই দুটো ক্রিচারকে আর কি ক্রস ওভার করানো হয়েছিল। সেই দুটো ছবি আপনারা দেখতে পারেন। ফার্স্ট পার্টটা বেশি ভালো, এলিয়ান ভার্সেস প্রেডিটারটা বেশি ভালো। সেকেন্ড পার্টটা আমার অতটা জমেনি। যাই হোক, তো এবার এই 6টার যদি সিনেমার ক্ষেত্রে চলে আসি, তো এর মধ্যে ফার্স্ট পার্টটা 1979-এ এসেছিল, যেটা ডিরেক্ট করেছিল রিডলি স্কট। এবার ফার্স্ট পার্টটা বেসিক্যালি আপনারা যদি ফার্স্ট পার্টটা নোটিস করেন ভালো করে, তো ওটা কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা হরর ফিল্ম। সায়েন্স ফিকশন এলিমেন্ট আছে, ডেফিনেটলি সায়েন্স ফিকশন এলিমেন্ট আছে, বাট আপনারা যদি তার আগে 40s ইত্যাদি সময় দেখেন, তখন দেখবেন সায়েন্স ফিকশনের সাথে হরর কম্বিনেশন করে প্রচুর কাজ হতো, যেগুলো তারপরে একটা টাইমে হলিউড থেকে গায়েব হয়ে গেছিল এবং পরবর্তীকালে সেইগুলো আবার ফেরত আসছিল। এবং এই হরর স্পেসের মধ্যে খুব ইন্ডি বাজেটের মধ্যে কাজ করতে হচ্ছে আমাদের জন কার্পেন্টার, যিনি খুব ভালো ভালো কিছু ছবি বানিয়েছেন। থিং বানিয়েছেন, তারপরে আপনারা যদি হ্যালোউইনের মতো ছবি উনি বানিয়েছেন, যেটা একটা স্ল্যাশার ফিল্ম ছিল, স্ল্যাশার হরর ওই জনরার মধ্যে পড়ছে। এবার দ্য থিংয়েও যদি আপনি দেখেন, প্রচন্ড টেনশন এবং একটা ক্লস্ট্রোফোবিক স্পেসের মধ্যে গল্পটা হচ্ছে। আমরা কন্টিনিউসলি ভাবছি কে ইনফেক্টেড হয়ে গেছে, কার মধ্যে এলিয়েন ক্রিচারটা ঢুকে গেছে, কারণ থিংয়ের ওই টাইপেরই গল্প ছিল। তো ওই যে ভাইবটা, ওই এক্সাক্ট মানে থিংয়ের আগে এই ছবিটা এসেছে, বাট জন কার্পেন্টার ওই রকম একটা স্ল্যাশার, একটা পার্টিকুলার লোকেশনের মধ্যে কনফাইন্ড গল্পটা, একটা কন্টিনিউয়াস টেনশন হচ্ছে। একটা ফিমেল হ্যালোউইনেও দেখবেন একটা ফিমেল ক্যারেক্টার আছে, সে আদৌ বাঁচতে পারবে কিনা, তো এইটা ফরম্যাট থাকতো। তো সেই ফরম্যাটে জন কার্পেন্টার খুব কাজ হতো। জন কার্পেন্টারের থেকে অ্যাকচুয়ালি রিডলি স্কট প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড ছিল এই ছবিটা বানাবার সময়। এবং আপনারা যদি এলিয়ানের ফার্স্ট পার্টটা দেখেন, ইট ইজ আ কমপ্লিটলি হরর ফিল্ম। মানে হরর ফিল্মের সব ট্রোপস আর কি, জাম্প স্কেয়ারস ইত্যাদি সবকিছু করে, এবং তার সাথে সায়েন্স ফিকশনের এলিমেন্টটা আছে। এবার সেটা কিন্তু লোকেশন কনফাইন্ড একটা গল্প, এবং সেটা দেখতে খুবই ভালো লাগে। সেই সময় স্পেশাল এফেক্টস খুব ভালো হয়েছিল। ইট ইজ বেসিক্যালি আ স্ল্যাশার ফিল্ম বেসড ইন স্পেস, এটাই আর কি। ওটা পুরোপুরি স্ল্যাশার ফিল্মের মতো, যে সবাই খুঁজছে কোথায় গেছে এলিয়েনটা, কাকে ইনফেক্ট করে দিচ্ছে, কার মধ্যে থেকে ভেঙে বেরিয়ে যাচ্ছে। ইভেন দেখবেন একটা সিনও আছে, যেটা এলিয়েনেও আছে, যেটা থিং এর মধ্যেও আছে, যে একজনের বুক ফেটে বেরিয়ে আসে, দিয়ে এলিয়েনটা পালিয়ে যায়। ওরকম একটা থিং এর মধ্যে ওরকম একটা সিন আছে। যাই হোক, তো ফার্স্ট পার্টটা আর কি হরর যদি আপনি অনুভব করতে চান, এখনো মানে ছবিটা এখনো ডেট করেনি। আপনি 1979-এ এলিয়েন যদি দেখেন, হ্যাঁ স্পেশাল এফেক্টস এর দিক থেকে একটু আপনার মনে হতে পারে যে পরবর্তীকালে আরো বেশি গ্রাফিক্স এনহ্যান্স হয়ে গেছে, তো সেগুলোর দিক থেকে। বাট ডিরেকশন এবং একটা সিনের যে স্টেজিং এবং সেখানে যে হরর কোয়েশনটা যেভাবে নিয়ে এসেছে, সেগুলো কিন্তু প্রতিটা দারুণভাবে আজও ওয়ার্ক করে। তো ছবিটা কিন্তু দারুণ একটা সিনেমা ছিল, বিশাল সাকসেসফুলও হয়েছিল, এবং সেটা রিডলি স্কট করেছিল। এবং পরবর্তীকালে এর পরবর্তীতে 1986-এ সেকেন্ড পার্টটা আছে, যেটা নাম হচ্ছে এলিয়েন্স বলে। এবার এটা করেছিল জেমস ক্যামেরুন, এই ছবিটা করেছিল। বা জেমস ক্যামেরুন, তার আগে তাকে জাস্ট হায়ার করা হয়েছিল এলিয়েন্সের স্ক্রিপ্ট লেখার জন্য, কারণ সে টার্মিনেটর 1-এর স্ক্রিপ্ট লিখেছিল। এবং ওইদিকে স্ট্যালোনের যে র্যাম্বো, যে মানে সেকেন্ড পার্টটা, ফার্স্ট ব্লাড পার্ট 2, সেটার স্ক্রিপ্টও কিন্তু জেমস ক্যামেরুন লিখেছিল। তো তাই জন্য তাকে মানে সেইগুলো থেকে ইমপ্রেস হয়ে এই প্রোডাকশন কোম্পানিটা তাকে আর কি দায়িত্ব দিয়েছিল স্ক্রিপ্ট লেখার। এবং পরবর্তীকালে সে আর কি ডিরেক্টর হয়। এবং তার কিন্তু এই ছবিটা বানানোর সময় নানান রকমের ঝামেলা হয়েছে ক্রু এর সাথে, স্পেশালি অস্ট্রেলিয়ান একটা ক্রু এর সাথে সে কাজ করছিল, তাদের সাথে প্রচন্ড ঝামেলা হয়, কাউকে ফায়ার করে দেয়, নানান রকমের চ্যালেঞ্জেস কিন্তু ক্যামেরুনকে ফেস করতে হয়েছে ওয়াইল মেকিং দ্য ফিল্ম। এবার আপনারা যদি এলিয়ান দেখেন এবং এলিয়েন্স দেখেন, মানে পার্ট 2টা দেখেন, দ্য টু ফিল্মস আর কমপ্লিটলি ডিফারেন্ট। রিডলি স্কট নিজের মতো করে বিশাল বড় ডিরেক্টর, তিনি একটা নিজস্ব ভাইব তৈরি করেছিলেন, স্ল্যাশার ফিল্ম বেসড ইন স্পেস। বাট জেমস ক্যামেরুন কিন্তু এলিয়েন্স যেটা বানিয়েছে, সেটা একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্মের মতো আপনি দেখতে পারেন। হ্যাঁ, হয়তো ফার্স্ট পার্টে ক্যারেক্টারটাকে নিয়ে সেকেন্ড পার্টে কন্টিনিউ করছে, ইটস আ কন্টিনিউশন স্টোরি, বাট ইট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট ফিল্ম। কেন? সেকেন্ড ফিল্ম এলিয়েন্স যে ছবিটা, সেটাকে জেমস ক্যামেরুন প্রথম কথা, জেমস ক্যামেরুন দেখবেন একটা ইউনিভার্সাল ইমোশন তার মধ্যে নিয়ে আসে। যে টাইটানিক একটা এত বড় জাহাজ ডুবে যাচ্ছে, এই সবকিছু করছে তো জেমস ক্যামেরুন, অনেক কিছু টেকনিক্যালিটি আছে, কিন্তু কোরের মধ্যে ইমোশনটা দেখবেন একটা প্রেমের গল্প আছে। জ্যাক আর রোজ দুটো একটা মানে একটা রোমিও জুলিয়েটের মতো প্রেমের গল্প চলছে। মেয়েটা বড় লোক, ছেলেটা গরিব, দেখা তাদের হবে না, এই প্রেমের ইমোশনটাকে একটা ইউনিভার্সাল ইমোশন কিন্তু মাঝখানে রেখে দিচ্ছে, তার আশেপাশে ডিজাস্টার হচ্ছে। সেরকম এলিয়েন্স এর মধ্যে, যেটা এলিয়ানে ছিল না, এলিয়েন্স যেটা জেমস ক্যামেরুন ইনকর্পোরেট করেছিল, যেটা অ্যাকচুয়ালি দুটো মায়ের গল্প।
যে এই যে মেয়েটা, সেই মেয়েটা রিপ্লে, সে একটা বাচ্চাকে বাঁচাচ্ছে, কারণ তাকে নিজের বাচ্চার মতো মনে করছে, একটা বাচ্চা মেয়েকে বাঁচাচ্ছে, তাকে আর কি একটা মাদারলি ফিলিং সে ফিল করছে, একটা ইমোশন, তো সে তাকে বাঁচাবার চেষ্টা করছে। অন্যদিকে এলিয়েন যে টা আছে, সেই এলিয়েন কুইন, সে কিন্তু নিজের বাচ্চাদেরকে বাঁচাবার চেষ্টা করছে, তার যে ডিম, মানে ডিম পেড়েছে সে, সেই ডিমগুলোকে সে বাঁচাবার চেষ্টা করছে। তো অ্যাকচুয়ালি এটা একটা দুটো মায়ের মধ্যে যুদ্ধের গল্প, এলিয়েন্স মানে পার্ট 2, যেটা 1986 এসেছিল। এবং জেমস ক্যামেরন ওই ছবিটাকে কিন্তু সেখানে রিপ্লের যে ক্যারেক্টারটা ফার্স্ট পার্টে যেরকম ছিল, তার ক্যারেক্টারাইজেশন যেরকম ছিল, সেকেন্ড পার্টে কিন্তু ইট ইস কমপ্লিটলি চেঞ্জড। সেকেন্ড পার্টে কিন্তু তাকে অনেকটা হিরোইক ভাবে ট্রিট করেছে, মানে হয়তো ফিমেল কিন্তু হিরোর মতো করে ট্রিট করেছে, যেটা দেখবেন টার্মিনেটর 2-তেও আপনারা দেখতে পাবেন যে সারা কর্নারকে সে কিন্তু এক্সারসাইজ করছে, বডি বিল্ডিং করছে, আপনারা নিশ্চয়ই টার্মিনেটর জাজমেন্টে দেখে থাকবেন, সেখানে কিন্তু এরকম ভাবে একটা পোর্ট্রেয়াল ছিল, গুলি চালাচ্ছে, এই করছে। তো জেমস ক্যামেরন কিন্তু মহিলাদেরকে চিরকাল ওইভাবে দেখিয়ে এসছে, তো সেটা কিন্তু এলিয়েন্সেও আমরা দেখতে পাই। তো সেটা কিন্তু ফার্স্ট পার্টে রিপ্লের ক্যারেক্টারাইজেশনটা ওরকম ছিল না, আর সেকেন্ড পার্টে যেটা বললাম ওই ইমোশনটা, এবং সেকেন্ড পার্ট ওয়াজ ট্রিটেড মোর অফ এন অ্যাকশন ফিল্ম, সেখানে প্রচুর অ্যাকশন ইত্যাদি রয়েছে, এবং জেমস ক্যামেরন আপনারা প্রত্যেকে জানেন যে স্পেকটাকেল জিনিসটাকে খুব হ্যান্ডেল করতে পারেন ভালো, সেই জিনিসটা রয়েছে। এবং আপনি কালার স্কিম ওয়াইজও যদি দেখেন, ফার্স্ট এরটা অনেকটা গ্রে স্কেলে করা, মানে এলিয়েন্স যে ফার্স্ট পার্টটা এলিয়েনের, যেটা রিডলি স্কট করেছিল, এবং সেকেন্ড পার্টটা যেটা আছে, যেটা আমাদের জেমস ক্যামেরন করেছে, সেটা অনেকটা ব্লুইশ টিন্টের মধ্যে করা। এর পরবর্তীকালে 92 সময় ডেভিড ফিঞ্চারের ওটা প্রথম ছবি ছিল, এলিয়ান পার্ট 3 রিলিজ করলো। এবার ডেভিড ফিঞ্চার এই ছবিটাকে পুরোপুরি ডিজোন করে দেয়। তার বক্তব্য হচ্ছে যে স্টুডিও তাকে ফোর্স করেছিল, নানান রকম চেঞ্জেস করতে বলেছিল, এরকম নানান জিনিসপত্র হয়। এবং পরবর্তীকালে 2003 কি 4 ওই সময় অন্য একটা এক্সটেন্ডেড কাট বেরো, যেখানে 8 ঘন্টা আরো বেশি ফুটেজ ছিল, যেগুলো অরিজিনাল থেকে কেটে দেওয়া হয়েছিল, এবং বলা হয় যে ওই এক্সটেন্ডেড ভার্সনটা অরিজিনাল ভার্সনের থেকে বেটার, সুপিরিয়ার। আমি এক্সটেন্ডেড ভার্সনটা দেখিনি, আমি 1982 এর যে নর্মাল ভার্সনটা সেটাই দেখেছি। মানে আমি তো তখন 1982 হলে তো একেবারেই দেখেছি, ওটা আমি পরবর্তীকালে দেখেছি আর কি। বাট এই ছবিটা ডেভিড ফিঞ্চার নিজে ডিজোন করেন, বেশি কথা বলেন না ছবিটাকে নিয়ে, এবং যারা এলিয়ান ফ্র্যাঞ্চাইজের ফ্যান তাদের চোখেও কিন্তু এই ছবিটা অনেকটা আগের পার্টগুলোর তুলনায় আর কি খারাপ বলে। বাট আমি যখন ছবিটা দেখেছি, আমার কিন্তু ছবিটা খারাপ লাগেনি, আমার কিন্তু এই ছবিটার মধ্যে কিছু কিছু জিনিস খুব ভালো লেগেছে। এবার দেখুন কেন এই ছবিটা অতটা এলিয়েন্সের মতো সাকসেসফুল হয়নি, এলিয়েন্সের থেকে কম ব্যবসা করেছিল। তার কারণ হচ্ছে জেমস ক্যামেরন দেখুন কি করেছে, একটা ইউনিভার্সাল ইমোশন এনেছে, অ্যাকশন করিয়েছে, যে প্রোটাগনিস্ট তাকে একটা হিরোর মতো হিরোইক ব্যাপার, গুলি চালাচ্ছে, এ করছে, মানে যেরকম একটা আর্নল্ড টার্মিনেটরে যা করছে, এখানে এলিয়েন্সের রিপ্লে ক্যারেক্টারটাও তাই করছে। তো সেরকম ভাবে একটা ট্রিটমেন্ট দিয়েছে। এবার ডেভিড ফিঞ্চার চিরকাল আপনারা দেখবেন একটু ডার্ক জিনিসপত্রতে বিশ্বাস করে। তো আপনি যদি টোনালিটি ওয়াইজ দেখেন, থার্ড পার্টটা অনেক বেশি ডার্ক। সেখানে সিনেমাটা শুরু হচ্ছে, এই যে সেকেন্ড পার্টে যে বাচ্চা মেয়েটাকে বাঁচিয়েছে, সেই বাচ্চা মেয়েটা সবচেয়ে প্রথমে মারা যাচ্ছে, সেখান দিয়ে শুরু হচ্ছে। তো আপনি যেটা কি একটা ইউনিভার্সাল ইমোশন, একটা ফিল গুড ব্যাপারে সেকেন্ড পার্টটা শেষ করেছিলেন, থার্ড পার্টের স্টার্টটা আপনি করছেন সেই ক্যারেক্টারটাকে মেরে দিয়ে। তো সেটা একটা জার্ক ছিল অডিয়েন্সের কাছে। পরবর্তী যে জিনিসটা হচ্ছে যে ওখানে একটা, মানে থার্ড পার্টটা আপনারা যদি দেখে থাকেন এলিয়েন 3, সেখানে দেখবেন একটা প্ল্যানেটে পৌঁছে যায় রিপ্লের ক্যারেক্টারটা, যেখানে একটা জেল আছে, যেখানে সব কনভিক্টদেরকে পাঠানো হচ্ছে, সবকটা ছেলে, তার মধ্যে ও একটা ফিমেল ক্যারেক্টার, ঠিক আছে, এরকম ভাবে দেখানো হয়েছে। এবং সেখানে যে ক্যারেক্টার্স গুলো আছে, ওর একটা মানে জেলের একজনের সাথে প্রেম হতে শুরু করে, এই করে, অনেক বেশি ডার্ক ক্যারেক্টার, এবং রিলিজিয়ান নিয়ে প্রচুর বক্তব্য রয়েছে, রিলিজিয়ানের একটা সাবটেক্সট ওখানে চলে আসে। তো সেই সব জিনিসপত্রগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং, কিন্তু এগুলো এই ফ্র্যাঞ্চাইজের যে ফ্যান্স ছিল তারা কিন্তু কোথাও গিয়ে পছন্দ করে না, ঠিক আছে। এবং যদি আপনি দেখেন এলিয়ান 3-তে, ওখানে আবার একটা মানে কালার টোন ওয়াইজ পুরো ছবিটা ডিফারেন্ট, মানে সেকেন্ড পার্টটা যেটা জেমস ক্যামেরন করছিল ওটা যেমন ব্লুইশ ছিল, থার্ড পার্টটা কিন্তু একটা রেডিশ ব্যাপার, একটা ওয়ার্মথ ব্যাপার রেখেছে, এবং জেলের মধ্যে একটা ক্লস্ট্রোফোবিয়া, সেটা মানে ডেভিড ফিঞ্চারের তো ভিজুয়াল ছবি সবসময় ভালো হয়, ফাইট ক্লাব ইত্যাদি সব পরবর্তীকালে যখন করেছে সেগুলো দেখবেন ভিজুয়াল দুর্দান্ত। তো এই ছবিটা ভিজুয়ালস খুব ভালো, সাবটেক্সটটা ভালো, ক্যারেক্টার্স গুলো আরো বেশি ডার্ক এবং সিনিস্টার, এবং কোথাও গিয়ে না খুব রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচের ছবি এলিয়ান 3, এবং ফিল গুড ইমোশন একেবারে দেয় না। এবং যতগুলো ফেভারিট ক্যারেক্টার ছিল ফ্র্যাঞ্চাইজের লোকেদের, অডিয়েন্সের, তাদের প্রত্যেককে এই ছবিটার মধ্যে মেরে দেওয়া হয়, ইভেন রিপ্লেও এই ছবিটার মধ্যে মারা যায় একটা পয়েন্টে লাস্টে। তো সেই জিনিসপত্রগুলো না দর্শক আর কি ডাইজেস্ট করতে পারেনি, কিন্তু আমার কিন্তু এই ছবিটা কিন্তু ভালো লেগেছিল। ইভেন আপনাদেরকে বলছি, ক্রিস্টোফার নোলান একটা ইন্টারভিউতে বলেছে আমার এলিয়ান 3 ভালো লাগে। তো এলিয়ান 3 কিন্তু আপনারা যদি যারা মানে ফ্র্যাঞ্চাইজের ফ্যান্স, তারা যদি রিভিজিট করে দেখেন, আমার মনে হয় না আপনাদের অতটা খারাপ লাগবে। আমার কিন্তু ছবিটা ভালোই লাগে। ইটস আ ভেরি ডিফারেন্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। হ্যাঁ, ডেফিনেটলি তার মধ্যে যেহেতু মানে এলিয়ান্সে কি হচ্ছে, এলিয়ানে একটা এলিয়ান ছিল, এলিয়ান্সে জেমস ক্যামেরন অনেক এলিয়ান্স দেখিয়ে দিয়েছে। থার্ড পার্টের লোকে এক্সপেক্ট করছিল আরো কিছু বড় ক্রিচার বা কিছু এরকম হবে, বাট সেখানে ডেভিড ফিঞ্চার একটাই ক্রিচারকে দেখিয়েছে। ওর ফোকাসটা ক্রিচারের উপর ছিল না, ওর এদের অন্য কিছুর উপর ফোকাস করছিল। তো সেই জিনিসটা আর কি ওই জন্য ব্যাকফায়ার করে গেছে, বাট ডেভিড ফিঞ্চার ওন করে না। তো ওটাও দেখতে পারেন, আমার ভালো লাগে। পার্ট 4টা যে জঘন্য, রিজারাকশন বলে, এলিয়ান রিজারাকশন 1997 এসেছিল, এই ছবিটা আমার একদম পোষায় না। এই ছবিটার মধ্যে আমার খালি একটা এলিমেন্টই ভালো লেগেছে, যে মানে বাচ্চা এলিয়ানটা, মানে একটা এলিয়ান থাকে ওখানে যেটা অনেকটা মানুষের মতো একটা ফর্ম নেয়, সেই এলিয়ানটার সাথে এই রিপ্লের একটা মাদারলি কানেকশন তৈরি হয়।
ঠিক আছে, সেই জিনিসটাকে সেই একটা অ্যাঙ্গেল একমাত্র আমার জন্য এই ছবিটার মধ্যে ওয়ার্ক করেছে। বাকি রেজারেকশনের মধ্যে বাকি যেভাবে গল্পটা আনফোল্ড হয়, পুরো স্ক্রিন প্লেটা একেবারেই জিনিসপত্র নয়, এবং একটা টাইমের পরে না এই ফ্র্যাঞ্চাইজগুলো কি হয় যে রিপিটেটিভ হতে শুরু করে, একই ট্রোপ একই জিনিসপত্র ঘুরিয়ে 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 ব্যবহার করছে। দের ওয়াজ নো ফ্রেশনেস ইন দ্যাট পার্টিকুলারলি দ্যাট ফোর্থ ফিল্ম। তো ফোর্থ ফিল্মটা ওই জন্য আমার একেবারে পোষায়নি, এবং ওই ছবিটা সবচেয়ে মানে এই 4টে পার্টের মধ্যে সব থেকে কম ব্যবসা করেছিল, এবং তার পরবর্তীতে ছবি অনেক দিন ধরে এলিয়ান ফ্র্যাঞ্চাইজের কোনো ছবি হচ্ছিল না। পরবর্তীকালে প্রেডিটারের সাথে ক্রস ওভার হয়ে আর কি ছবিগুলো হচ্ছিল। এনিওয়ে, তার পরবর্তীকালে রিডলি স্কট আবার ফ্র্যাঞ্চাইজটাকে মানে শুরু করলো। এবার কি করলো, স্টার ওয়ার্সে যেরকম দেখবেন প্রথম দিকে 3টে গল্প হয়, তার পরবর্তীতে প্রিকুয়েল আমরা দেখতে পাই, এটাতেও আমরা প্রিকুয়েল দেখতে পেলাম। 2012 সালে প্রমিথিয়াস এলো, যেটা হচ্ছে এলিয়ানের অ্যাকচুয়ালি প্রিকুয়েল। এবং প্রমিথিয়াস কিন্তু পুরোপুরি একটা ডিফারেন্ট অ্যাপ্রোচের সিনেমা। আপনি যদি এলিয়ানে দেখেন, এলিয়ানের গল্পটা কিরকম হয়, যে এলিয়ানের সাথে মানুষের লড়াই হয়, এটা তো একটা কনসেপ্ট থাকেই, তার সাথে যেটা থাকে যে ওগুলো লোকেশন কনফাইন্ড, যে একটা স্পেসশিপের মধ্যে হচ্ছে, একটা জায়গার মধ্যে হচ্ছে, লোকেশন কনফাইন্ড গল্প। বা থার্ড পার্টটা একটা জেলের মধ্যে হচ্ছে, ফোর্থ পার্টটাও তাই, একটা পার্টিকুলারলি একটা স্পেস এর মধ্যে হচ্ছে। এরকম লোকেশন কনফাইন্ড থাকে, এবং ইট ইজ দ্য ট্রোপস আর কমপ্লিটলি সেম, ঘুরিয়ে ফিরিয়ে কেউ অ্যাকশন নিয়ে প্রেজেন্ট করছে, বাট এই এলিয়ানের সাথে মানুষের বেসিক্যালি লড়াই হবে। ঠিক আছে, কিন্তু প্রমিথিয়াসে কিন্তু সেই অ্যাঙ্গেলটা বেশি করে নেই। প্রমিথিয়াস কিন্তু একটা মানে ইটস মোর ফিলোসফিক্যাল ফিল্ম। প্রমিথিয়াস কিন্তু অনেক বেশি ডিপ একটা ছবি, যেখানে কিন্তু মানে একটা মানুষ এবং তার যে সৃষ্টিকর্তা, তার যে ক্রিয়েটার ভগবান, তার সাথে কি সম্পর্ক, সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু এক্সপ্লোর করে প্রমিথিয়াস। যে আমাকে যে সৃষ্টি করেছে সে কিরকম ছিল, কি ছিল, সেই ব্যাপারগুলোর দিকে কিন্তু ফোকাস করে। এবং এআই এর একটা কনসেপ্টও কিন্তু এই সিনেমার মধ্যে আমরা দেখতে পাই মাইকেল ফ্যাসবেন্ডারের ক্যারেক্টারটার মাধ্যমে। তো সেই জিনিসপত্রগুলো রয়েছে। সো ফিলোসফিক্যালি ইট ইজ ভেরি এনরিচিং। এবং ওটাতে কিন্তু না লোকেশন কনফাইন্ড নয় গল্পটা কিন্তু একটা মানে প্ল্যানেটে যায়, সেখানে অনেক কিছু রয়েছে, অনেক জায়গায় মানে গল্পটা ট্রাভেল করছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। তো লোকেশন কনফাইন্ড নয় গল্পটা। তো ট্রোপস আর ভেরি ডিফারেন্ট। তো এলিয়ান ফ্র্যাঞ্চাইজের ফ্যান্সরা কিন্তু প্রমিথিয়াসকে অনেক সময় আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বা আমি অনলাইনে অনেকে পড়েছি, তারা কিন্তু অতটা খুশি নয়। ওই ছবিটা কিন্তু অ্যাপ্রোচটাই অনেকটা অন্যরকম ছিল। তাই জন্য 2017 সালে যে কোভেনেন্ট বলে যে ছবিটা বানিয়েছে রিডলি স্কটই ওটা ডিরেক্ট করেছিল, সেই ছবিটার মধ্যে কিন্তু এই কিছুটা প্রমিথিয়াসের যে ওয়ার্ল্ড বিল্ডিং ইত্যাদি সেই অ্যাঙ্গেলটাকে রাখা হয়েছে, তার সাথে কিন্তু এলিয়েন্সের যে কনসেপ্টটা থাকে, যে এলিয়েনদের সাথে মানুষের লড়াই ইত্যাদি হরার যে এলিমেন্টটা থাকে, সেটাকেও একটু ম্যাশ আপ করানো হয়েছে। সো ইট হ্যাজ টু ওয়ার্ল্ডস কামিং টুগেদার। মানে প্রমিথিয়াসে যে একটা ওয়ার্ল্ড বিল্ডিং করা হয়েছে, একটা পুরো একটা মিথোলজি ক্রিয়েট করা হয়েছে, সেটার সাথে তার সাথে আবার এলিয়ান ফ্র্যাঞ্চাইজের যে ট্রোপস গুলো আছে সেগুলোকে কম্বাইন করে কোভিনেন্ট তৈরি করা হয়েছে। তো আমার কাছে প্রমিথিয়াস ছবিটা আমার একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স, আমার খারাপ লাগে না, আমার ভালোই লাগে। আর আমার কোভিনেন্ট ছবিটাও আমার জন্য মোটামুটি ডিসেন্ট লেভেলে ওয়ার্ক করেছে। বাট দেখুন, আমাকে যদি আমার ফেভারিট জিজ্ঞেস করেন, আমার কাছে ফার্স্ট দুটো পার্ট হচ্ছে সবচেয়ে পছন্দের, যেটা জেমস ক্যামেরন করেছিল, বিকজ ওটাতে ওই মায়ের যে ইমোশনটা ওটা খুব ভালো ছিল। আর ফার্স্ট পার্টটা ডেফিনেটলি রিডলি স্কট হরার যেটাকে করেছিল সেটা দুর্দান্তভাবে পুল অফ করেছিল। সিম্পল ছিল জিনিসটা, কিন্তু খুব ভালো ছিল। পরবর্তীকালে কি হচ্ছে, যত ওয়ার্ল্ডটা এক্সটেন্ড হয়েছে, জিনিসপত্রগুলো আরো বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে। এবার রমুলাস নিয়ে আমি কেন এক্সাইটেড, কারণ রমুলাস কিন্তু এক্স্যাক্টলি ফার্স্ট পার্টটাকে ট্রিবিউট দিয়ে করা হয়েছে। এই যে ডিরেক্টর, তার আমি ইন্টারভিউজ দেখছিলাম, তো তিনি কিন্তু অ্যাকচুয়ালি এলিয়ান ফ্র্যাঞ্চাইজের ফ্যান, বিশাল বড় ফ্যান, রিডলি স্কটের ফ্যান, এবং রিডলি স্কট এটাকে আর কি অ্যাজ এক্সিকিউটিভ প্রডিউসার প্রজেক্টের মধ্যে রয়েছেন। তো সে কিন্তু এক্স্যাক্টলি, আর রমুলাসটা দেখার জন্য আপনাকে আগের কোনো পার্ট দেখার দরকার নেই, ইটস আ স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম। মানে এটা অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে হচ্ছে এলিয়ান এবং এলিয়েন্স, মানে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মাঝখানে টাইম লাইনে একটা সময় আর কি এই ছবিটা ঘটছে, এবং এটাতে রিপ্লে নেই, এবং এটাতে একটা সম্পূর্ণ অন্য প্রোটাগনিস্টকে আমরা দেখতে পাচ্ছি। এবং ইট ইজ মোর ফোকাসড অন দ্য ফার্স্ট পার্ট। মানে ফার্স্ট পার্টটা যে অ্যাপ্রোচে ছিল, ইটস ওয়াজ মোর অফ আ সায়েন্স ফিকশন হরার স্ল্যাশার কাইন্ড অফ থিং। সেই হরার কোশ্চেনটার উপরই রমুলাসের উপর বেশি করে জোর দেওয়া হচ্ছে। আমি তো এখনো দেখিনি ছবিটা, বাট ডিরেক্টরের ইন্টারভিউজ দেখে আমি বুঝতে পারলাম যে ইট ইজ মোর অফ দ্য ফার্স্ট পার্ট। তো দেখবেন এইটাই হয় যে আপনারা দেখবেন প্রেডিটার যে ফ্র্যাঞ্চাইজটা ছিল, প্রেডিটারের ক্ষেত্রে প্রেডিটার ফার্স্ট পার্টটা যেটা আর্নল্ড ছিল, 80s বেরিয়েছিল, সেটা খুব ভালো ছিল। পরবর্তীকালে প্রেডিটার ফ্র্যাঞ্চাইজটার মধ্যে না ওরা অনেক কিছু করতে গিয়ে, অনেক কিছু হাই কনসেপ্ট আনতে গিয়ে কোথাও গিয়ে না ছবিগুলো ভালো হচ্ছিল না। পরবর্তীকালে ওরা প্রে বলে একটা ছবি করলো, প্রে, যেটা আমি রিভিউ করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন, যারা দেখেনি অবশ্যই দেখুন। সেটা দেখবেন প্রেডিটারের ফার্স্ট যে ছবিটার যে ট্রোপস গুলো ছিল একদম ব্যাক টু বেসিক্স চলে গেছিল, এবং একদম জঙ্গলের মধ্যে একটা আদিবাসী মেয়ে একটা প্রেডিটারকে মারছে, সেই ব্যাপারটা নিয়েছিল। তো দ্যাট বিকামস মোর ইন্টারেস্টিং, ইমোশনাল ছিল ছবিটা, এবং তার সাথে ছবিটার যে বেসিক ট্রোপস গুলো ছিল, সিম্পল যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছে। তাই জন্য ওই ছবিটা কিন্তু ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি না এই ধরনের ছবিকে যত মানে হ্যালোউইন কেন ওয়ার্ক করে, বিকজ ইট ইস আ সিম্পল ফিল্ম, প্লট লেভেল ইটস ভেরি ভেরি সিম্পল, ইট ইস মোর অ্যাবাউট দ্য জাম্প স্কেয়ার্স। যে ইভেন এটা রাম গোপাল বর্মা একটা ইন্টারভিউতে বলছে যে হরার স্টোরিতে দ্য স্টোরি ইজ, মানে হরার ফিল্মে স্টোরি ইজ দ্য লাস্ট থিং, মেনলি আপনি পেতে গেছেন ভয়। তো এলিয়ান তো অ্যাকচুয়ালি হরার ছিল, তো সেখানে হরারটা দিতে হবে, ঠিক আছে। তো সেইখানে আবার রমুলাস ফেরত যাচ্ছে। তো তাই জন্য আই এম কোয়াইট এক্সাইটেড, যেটা আমি প্রের ক্ষেত্রেও বললাম যে ব্যাক টু বেসিক্স যেহেতু গেছে, তো সেটাও রমুলাসের ক্ষেত্রে হচ্ছে। সো লেটস সি কিরকম হয়।
আমি তো কোয়াইট এক্সাইটেড। তো আপনারা এই ফ্র্যাঞ্চাইজের কোন কোন ছবিগুলো দেখেছেন, আপনাদের কি বক্তব্য, কেমন লেগেছে সেই ছবিগুলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আমি যেটা বললাম, আমার ফার্স্ট পার্টটা যেটা রিডলি স্কট ডিরেক্ট করেছিল 79-এ, আর 86-এ যেটা এলিয়েন্স, এই দুটো ছবি সবচেয়ে ভালো লাগে। পরবর্তীকালে ডেভিড ফিঞ্চারেরটাও ভালো লাগে, বাট ডেভিড ফিঞ্চারেরটা মানে ঠিক আছে, মানে কিছু কিছু এলিমেন্টস ভালো লাগে, পুরো ছবিটা অতটা বেশি এঙ্গেজিং বা অতটা এনরিচিং ছবি নয় আর কি, এটা আমার মনে হয়েছে। কিছু কিছু জিনিস ডেফিনেটলি আমার ভালো লাগে। আমি একেবারে মানে যেরকম বাকিরা বলে যে একদম খারাপ এলিয়েন 3, আমি সেরকম মনে করি না। পার্ট 4টা একেবারে বাজে লাগে। প্রমিথিয়াস একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স, অন্য রকমের এক্সপিরিয়েন্স। আর কোভেনেন্টের ক্ষেত্রে করেছে, কোভেনেন্ট আমার ওকে ওকে লেগেছে আর কি, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। তো এটাই বলা ছিল। আপনাদের বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।